কাঞ্চন সাহেব তো সবসময় একজন স্বার্থপর মানুষ ছিলেন। যেমন বেদের মেয়ে জ্যোৎস্না, এই বেদের মেয়ে জ্যোৎস্নার যে রাজকুমার, সেই রাজকুমার কিন্তু আক্ষরিক অর্থে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সংস্কৃতি, এই তিনটা বিষয়কে কেন্দ্র করে সারা দেশে জনপ্রিয়তা তৈরি করেছে। কিন্তু জনপ্রিয়তা তৈরি করলেও তোজাম্মেল হক বকুলকে তিনি ধারণ করতে পারেননি। আমাদের সাধারণ মানুষের যেই নীতিগত জায়গা সেটাকে ধারণ করতে পারেননি। আজকে একটা ব্যবসা সফল সংগঠন তিনি করেছেন। ব্যবসা সফল সিনেমা যেমন ছিল বেদের মেয়ে জ্যোৎস্না, ভেজা চোখ বা অন্যান্য সিনেমাগুলো, ঠিক তেমনি ভাবে ব্যবসা সফল সংগঠন ছিল তার ওই সংগঠনটি, যেটি তিনি ইতিমধ্যে গত 23 বছর ধরে করছেন। সেই সংগঠনের মাধ্যমে তিনি ওই সংগঠনের ব্যানারে একটা অ্যাড ফার্ম করেছেন, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সংগঠন করেছেন। তো এই ব্যক্তি এই সময় এসে কি করলেন, দল করলেন। তাকে গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করেছে যে আপনারা যে টাকা খরচ করবেন সে টাকার উৎস কি। তিনি বললেন যে সেই উত্তর আমি আপনাদেরকে দেব না। কেন বললেন? কারণ টাকার যথাযথ আয়ের কোনো উৎস নাই। কারণ তিনি নিজেই নীতি, আদর্শ, সততার সাথে চলেননি। যদি চলতেন, একবার শাহজাহান খানের বিরুদ্ধে কথা বললেন, আবার একবার শাহজাহান খানের সাথে বসে মিটিং করলেন। একবার তিনি বাংলাদেশের মানুষকে বললেন যে আমি এটা করব সেটা করব, আরেকবার তিনি শেখ হাসিনার সাথে মিলে শেখ হাসিনার যে ঘোষিত নিরাপদ পথ দিবস সেটি তিনি নিজের উদ্যোগে বাস্তবায়ন করলেন। আবার তিনি যাকে ফ্যাসিস্ট বললেন সেই ফ্যাসিস্ট আমলে তিনি পুরস্কৃত হলেন, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার তিনি পেয়েছেন। এত কিছুর পরে এখন এসে শিক্ষার্থীদের বিপক্ষে তিনি কথা বলছেন। ৩৬ জুলাই নিয়ে তার যথেষ্ট বিপক্ষে, যেমন আমরা নতুন ধারা বাংলাদেশের নেবি বরাবরই ৩৬ জুলাই বা ৫ই আগস্ট এইসব বিষয়কে মাথায় না নিয়ে আমরা বলেছি আন্দোলন। কেন বলেছি আন্দোলন? কারণ দুদিন পরে এই অভ্যুত্থান, অনেকে বলবে এটা অভ্যুত্থান ছিল না। তো আমরা কেউ বলার আগে আমরা বলেছি এটা একটা আন্দোলন, এবং যৌক্তিক আন্দোলন ছিল। কোটা বৈষম্য তো আমরাও চাই না। আজকে সেই কোটায় আমরা যখন পড়ছি, তখন ইলিয়াস কাঞ্চন কি করলেন? দল করলেন, কোটায় দল করলেন। কি কোটা তার? তার হচ্ছে নায়ক কোটা, চলচ্চিত্র কোটা। চলচ্চিত্র কোটায় তিনি দল করলেন। সেই দলের যিনি সদস্য সচিব, সেই ব্যক্তিও কোটায় সদস্য সচিব হলেন। এবং পার্টির যে নাম দিলেন, সেই জনতা শব্দটা ব্যবহার করে বাংলাদেশে 21টি পার্টি আছে। 21টি পার্টি শুধু জনতা শব্দকে ব্যবহার করে। আজকে তিনি আবার নতুন করে জনতা শব্দ ব্যবহার করে আরেকটা পার্টি কেন করলেন? কারণ তাকে বোঝানো হয়েছে জনতা শব্দটা যত দ্রুত আপনি ব্যবহার করবেন, তত দ্রুত বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে পারবেন। বাংলাদেশের মানুষ ভাবে জনতা নাম দিয়ে এসছে মানে আমার পক্ষে কথা বলবে, কিন্তু আক্ষরিক অর্থে জনতার পক্ষে তারা কথা বলে না, যারা জনতা শব্দটা ব্যবহার করে রাজনীতিটা করে। তার প্রমাণ আমরা অতীত থেকে এখন পর্যন্ত অনেক পেয়েছি। আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। বঙ্গবীর কাদের সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগ, কৃষক শ্রমিক জনতা লীগ জনতার জন্য কি করেছে? একটা প্রমাণ আপনি আমাদেরকে দেন যে মুক্তিযুদ্ধে তার অবস্থান ছাড়া দেশ স্বাধীনতার পরে দল করার পরে, দলের বয়স হতে এখন প্রায় 14-15 বছর হয়ে গেছে, দল করার পরে আজ পর্যন্ত তিনি একটা প্রমাণ দেন যে জনগণের জন্য কথা বলেছেন? নাই। কেন নাই? কারণ জনতা শব্দকে ব্যবহার করে তারা মূলত আমাদের সাথে প্রতারণাটাই করছে। দেখবেন সিটিজেনের সমর্থক শব্দ কিন্তু জনতা, জনতার সমর্থক শব্দ নাগরিক। নাগরিক শব্দটা, জনতা শব্দটা যারা ব্যবহার করছে তারাই আমাদের সাথে প্রতারণা করছে। এই ডক্টর ইউনূসের এই সময় এসে ইলিয়াস কাঞ্চন যে দলটি করেছে সেটি আমাকে মনে করিয়ে দেয় 111-এর কথা। 111-এ ফেরদৌস আহমেদ কুরেশি ছিলেন, কিংস পার্টি করেছেন। অনেকে কিংস পার্টি এনসিপি কে বলে, কিন্তু আমি কিংস পার্টি বলি এইসব পার্টিকে, যে পার্টিগুলো ব্যক্তিকেন্দ্রিক টাকা পয়সা নিয়ে গঠিত হয় 5 তারকা হোটেলে। এনসিপিও অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটাও কিংস পার্টি। তো ডক্টর কুরেশি কিংস পার্টি করেছে, তার কবরে
বাতি জ্বালানোর মতো এখন কাউকে পাবেন না। কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ার মতো একজন নেতাও তিনি তৈরি করতে পারেননি। এমনকি পরিবারের স্বজনদেরকেও তিনি তৈরি করতে, পরিবারের সদস্যদেরকেও তৈরি করতে পারেননি। কারণ নীতি নাই, আদর্শ নাই, সততা নাই। নীতি, আদর্শ, সততা পরিপন্থী কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দলের মাধ্যমে আত্মপ্রকাশ যদি কোনো 5 তারকা হোটেলে করে, তাদের 5 তারকা হোটেলে কোনো রকমের অবস্থান থাকবে না, তাদের অবস্থান হবে ইতিহাসের ডাস্টবিনে। এবং এটাই চিরন্তন সত্য হবে। আগামী দিনগুলোতে দেখবেন শওকত মাহমুদ তাকে বহিষ্কার করবে, শওকত মাহমুদকে তিনি বহিষ্কার করবেন। এবং এর দ্বারা প্রমাণিত হবে তারা জনতার এজেন্ডা নিয়ে আসেনি, তারা এসছে মহাজনের এজেন্ডা নিয়ে। মহাজন এজেন্ডা দিয়েছে পার্টি করো, টাকা দিবে সরকার বা অন্য কোনো প্ল্যাটফর্ম বা অন্য কোনো গোষ্ঠী। এভাবে কোনো রাজনীতি কোনোদিন প্রতিষ্ঠিত হয়নি, কোনোদিন টিকেও থাকেনি। এটা আরেকবার তাকে স্মরণ করে দিতে চাই এবং জনগণকে বলতে চাই, এদের এই প্রতারণার ফাঁদে পা না দিয়ে আসুন, নীতিগত জায়গা থেকে দেখুন যে কারা আপনার দুঃখ দুর্দশার সময় পথে নামে, রাস্তায় কথা বলে, আওয়াজ তোলে। নতুন ধারা বাংলাদেশ, এনডিবি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটি আপনার জন্য তরকারি মিছিল করেছে। গুগলে সার্চ দিয়ে দেখেন, তরকারি নিয়ে রাস্তায় নামার মতো কোনো পলিটিক্যাল পার্টি নাই। আজকে যে দ্রব্যমূল্য আবার বাড়া শুরু করেছে দেখেছেন, গণমাধ্যমে চোখ রাখেন, বাজারে যান, দেখেন বাজারের অবস্থা। আবারও কিন্তু পেঁয়াজের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, তেলের দাম কিন্তু ইতিমধ্যে 16 টাকা বেড়েছে। 14 টাকা ঘোষণা করা হয়েছিল পহেলা বৈশাখে, আর আজকে আমরা দেখতে পাচ্ছি 16 টাকা বেড়েছে। অতএব বাংলাদেশকে ভালোবাসার রাজনীতি যারা করে তারা কখনোই 5 তারকা হোটেলে দলের আত্মপ্রকাশ করতে পারে না।